আজকের এই স্ট্র্যাটেজিক এক্সপ্লেনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মূলত একজন কৌশলগত উপদেষ্টার জায়গা থেকে ইতিহাসের অন্যতম সেরা শাসক সালাহুদ্দিন আইয়ুবীর লিডারশিপ আর তার অসাধারণ ডিপ্লোম্যাটিক ধৈর্য নিয়ে কথা বলবো। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। পুরো ব্যাপারটাকে ঠিকভাবে বোঝার জন্য আমরা আজ বেশ কয়েকটা ঐতিহাসিক টার্নিং পয়েন্ট নিয়ে আলোচনা করব। যেমন ধরুন, সেই সময়ের খণ্ডিত রাজনৈতিক পরিস্থিতি, ভেতরের হুমকিগুলোকে কিভাবে সামলানো হলো, হাত্তিনের বিখ্যাত সেই ফাঁদ, জেরুজালেম অবরোধ এবং সবশেষে তার অভাবনীয় কূটনীতি। একদম শেষে পুরো বিষয়টির একটা স্ট্র্যাটেজিক সামারিও থাকবে। তো সালাহুদ্দিন আইয়ুবীর এই অভাবনীয় উত্থানের শুরুটা বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। বিশেষ করে তার মেন্টর সুলতান নুরুদ্দিন জঙ্গির মৃত্যুর পর চারপাশের রাজনৈতিক পরিস্থিতি কতটা টালমাটাল ছিল সেটা বোঝাটা খুব জরুরি। এই টাইমলাইনটা একটু খেয়াল করলে দেখবেন উত্থানটা কিন্তু খুব দ্রুত হয়েছিল। মাত্র ৩২ বছর বয়সে মিশরের সামরিক কমান্ডার থেকে তিনি সোজা গভর্নর হয়ে গেলেন। আর আসল মোড়টা ঘটল যখন তার বয়স ৩৭। নুরুদ্দিন জঙ্গির স্ত্রী ইসমত খাতুনের কাছ থেকে একটা জরুরি চিঠি এলো। অন্যান্য গভর্নররা তখন ক্ষমতা দখলের জন্য মরিয়া, আর ঠিক সেই মুহূর্তে নুরুদ্দিনের ছোট শিশু উত্তরাধিকারীকে বাঁচানোর ডাক এলো তার কাছে। আর তিনি কোনো রকম রক্তপাত ছাড়াই সোজা দামেস্কে প্রবেশ করলেন এবং অবিসংবাদিত সুলতান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। তখনকার মুসলিম রাষ্ট্রগুলোর অবস্থা চিন্তা করলে বলা যায় ওগুলো ছিল ঠিক একটা ভাঙা আয়নার মতো। বা ধরুন, এমন একটা দাবার বোর্ড যেখানে কোনো রাজা নেই। একে তো চারপাশের প্রতিদ্বন্দ্বী গভর্নররা ক্ষমতার লোভে নিজেদের মধ্যে মারামারি করছে, তার উপর বাইরে থেকে ধেয়ে আসছে ক্রুসেডারদের বিশাল হুমকি। এই অবস্থায় তার প্রধান লক্ষ্য ছিল একটাই, কোনো রক্তপাত না ঘটিয়ে দাবার বোর্ডের টুকরোগুলোকে আবার ঠিকঠাক জায়গায় বসানো। কিন্তু বাইরের শত্রুর দিকে নজর দেওয়ার আগে ভেতরের অবস্থা শক্ত করাটা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঘরের ভেতরের নিরাপত্তা নিশ্চিত না করে তো আর বাইরের বড় কোনো যুদ্ধে যাওয়া যায় না, তাই না? আর ঠিক এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে। সে সময় আসলে ঘরের ভেতর অশান্তিটা তৈরি করছিল কে? রাতের অন্ধকারে বড় বড় রাজনৈতিক বা সামরিক নেতাদের মনে এমন চরম আতঙ্ক ছড়াচ্ছিল কারা? এরা হল হাসাসিন বা দি অ্যাসাসিনস। ইতিহাসে এরা এক ভয়াবহ আতঙ্কের নাম। এরা ছিল মারাত্মক লেভেলের ট্রেন্ড গুপ্তঘাতক, যারা হাসিস নামের এক ধরনের মাদক ব্যবহার করত। বড় বড় নেতাদের একদম টার্গেট করে মেরে ফেলার কাজে এরা ছিল ওস্তাদ। রাতের বেলা রাস্তাঘাটের পুরো নিয়ন্ত্রণ থাকত এদের হাতে। অবস্থা এতটাই খারাপ ছিল যে সে সময়কার বড় বড় জেনারেলসরাও এদের ভয়ে তটস্থ থাকতেন, যার কারণে পুরো লিডারশিপের ভেতর এক ধরনের স্থিবিরতা চলে এসেছিল। এই হাসাসিনদের হুমকিটা যে কতটা সিরিয়াস ছিল তার প্রমাণ হল খোদ সুলতানের নিজের সুরক্ষিত ক্যাম্পেই একবার ৩ জন ঘাতক ঢুকে পড়েছিল। সেবার শুধু মাথায় থাকা শক্ত হেলমেটটার কারণে তিনি প্রাণে বেঁচে যান। তো এই ঘটনার পর কিন্তু তিনি আর চুপ করে থাকেননি। নিজের সিকিউরিটি সিস্টেমে তো আমূল পরিবর্তন আনলেনই, সেই সাথে সামরিক বাহিনীকে কাজে লাগিয়ে একদম সিস্টেম্যাটিকভাবে হাসাসিনদের দুর্গগুলো একটা একটা করে গুড়িয়ে দিলেন। মানে বাইরের দিকে তাকানোর আগে নিজের ভেতরের লিডারশিপটাকে একদম নিশ্ছিদ্র করে নিলেন। ভেতরের এই হুমকিগুলো যখন পুরোপুরি কন্ট্রোলে চলে এলো, তখনই শুরু হলো বাইরের হিসাব নিকাশ। বিশেষ করে যারা বারবার চুক্তি ভাঙছিল তাদের সাথে চূড়ান্ত একটা বোঝাপড়া তো করতেই হতো। সালাহুদ্দিনের রাষ্ট্র পরিচালনার একটা চমৎকার দিক ছিল সামরিক শক্তি আর রাজনৈতিক ধৈর্যের অসাধারণ এক ব্যালেন্স। খেয়াল করলে দেখবেন রেনল্ড অফ শ্যাটিলন বা হাসাসিনদের মতো ডিরেক্ট থ্রেটের বিরুদ্ধে তিনি যেমন চরম সামরিক শক্তি ব্যবহার করেছেন, ঠিক তেমনি প্রতিদ্বন্দ্বী গভর্নরদের এক করতে বা ক্রুসেডারদের সাথে শুরুর দিকের চুক্তিগুলোর ক্ষেত্রে তিনি দেখিয়েছেন অসীম রাজনৈতিক ধৈর্য। এই ব্যালেন্সটাই তাকে নিজের স্ট্র্যাটেজিক পজিশন মজবুত করতে সবচেয়ে বেশি সাহায্য করেছিল। হাত্তিনের যুদ্ধের সামরিক কৌশলটা আসলেই একটা মাস্টার ক্লাস। সময়টা ছিল জুলাই মাস, চারদিকে প্রচণ্ড গরম। তিনি ইচ্ছা করেই ক্রুসেডার বাহিনীকে ওই উত্তপ্ত মরুভূমি পার হতে বাধ্য করলেন। এর আগেই দুর্গের কাছে মূল পানির উৎসটা নিজের দখলে নিয়ে নিয়েছিলেন। এরপর ক্লান্ত আর তৃষ্ণায় কাতর শত্রু বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলে তারা শুধু অপেক্ষা করছিলেন কখন বিপক্ষ দলের রাজার তাঁবুটা ভেঙে পড়ে। মানে রুক্ষ পরিবেশটাকেই তিনি শত্রুর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন।
যুদ্ধে জেতার পর ক্রুসেডর রাজাকে বন্দী করা হয় ঠিকই, কিন্তু তাকে প্রাণ ভিক্ষাও দেওয়া হয়। সালাহুদ্দিনের একটা বিখ্যাত নীতি ছিল, রাজারা রাজাদের হত্যা করে না। তবে রেনল্ড, যে কিনা বারবার চুক্তি ভেঙেছিল, তাকে কিন্তু ঠিকই চরম শাস্তি দেওয়া হয়। এখানেই বোঝা যায় কূটনীতির প্রতি তিনি কতটা শ্রদ্ধাশীল ছিলেন। একজন সম্মানজনক প্রতিপক্ষ আর একজন বিশ্বাসঘাতকের মধ্যে পার্থক্যটা তিনি খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিলেন। হাত্তিনের এই বিশাল জয়ের পর জেরুজালেমের রাস্তা একেবারে পরিষ্কার হয়ে যায়, আর এখানেই শহরের রক্ষক বেলিয়ানের বিপক্ষে তার লিডারশিপের সবচেয়ে বড় পরীক্ষাটা শুরু হয়। প্রতিশোধ নেওয়ার বদলে রাজনৈতিক ধৈর্য জিনিসটা আসলে কি, সেটা এখানে খুব পরিষ্কারভাবে দেখা যায়। একটু তুলনা করলেই বুঝবেন। ঠিক ৯০ বছর আগে ক্রুসেডাররা যখন এই শহরটা দখল করেছিল, তখন ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, চুক্তি ভাঙা হয়েছিল, ধ্বংস করা হয়েছিল বিভিন্ন সম্প্রদায়কে, রক্তে ভেসে গিয়েছিল পুরো এলাকা। অথচ সালাহুদ্দিন বেছে নিলেন এক্কেবারে রক্তপাতহীন একটা পথ। তিনি সবাইকে সাধারণ ক্ষমা করে দিলেন, খ্রিস্টানদের গির্জাগুলোকে প্রোটেকশন দিলেন, আর সবাইকে নিরাপদে শহর ছেড়ে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। একজন সত্যিকারের সফল শাসকের পরিচয়ে তো শুধু যুদ্ধ জয়েই শেষ হয়ে যায় না, যুদ্ধ শেষে কত দ্রুত শান্তি ফিরিয়ে আনা যায় আর সবকিছু স্বাভাবিক করা যায়, সেটাই হলো আসল স্টেটক্রাফট। শহর জয়ের পর তিনি ডোম অফ দ্য রক আর আল আকসা মসজিদ পরিষ্কার করালেন। নিজের মেন্টর নুরুদ্দিন জঙ্গির বানিয়ে রাখা সেই বিখ্যাত মেম্বারটা সেখানে স্থাপন করলেন। সবচেয়ে অবাক করা ব্যাপার হল, গরিব বন্দীদের মুক্তিপণ তিনি নিজের ব্যক্তিগত সম্পদ থেকে পরিশোধ করেছিলেন। ঘোষণা দিলেন, জেরুজালেমের দরজা খ্রিস্টান তীর্থযাত্রীদের জন্য সব সময় খোলাই থাকবে। আর এর পরের ৫ বছর ইউরোপের বিশাল ফান্ডের বাহিনীর বিরুদ্ধে সফলভাবে এই শহরকে ডিফেন্ডও করেছিলেন। এই অবিশ্বাস্য উদারতার জন্যই কিন্তু শত্রুরাও তাকে দারুণ সম্মান করত। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা যে স্ট্র্যাটেজিক মুভগুলো নিয়ে কথা বললাম, সেগুলোকে যদি আমরা একটা এক্সাম রিভিউর মতো করে সাজাই, তাহলে বিষয়টা কেমন দাঁড়ায় চলুন দেখে নিই। তার এই অভাবনীয় সাফল্যের পেছনে মূলত এই ৫টি কারণ কাজ করেছে। প্রথমত, কোনো রক্ত না ঝরিয়েই কূটনৈতিক ধৈর্যের মাধ্যমে টুকরো টুকরো হয়ে যাওয়া রাষ্ট্রগুলোকে এক করা। দ্বিতীয়ত, হাসাসিনদের ধ্বংস করে ভেতরের হুমকিগুলো একদম গোড়া থেকে উপড়ে ফেলা। তৃতীয়ত, হাত্তিনের যুদ্ধে প্রকৃতির রুক্ষতাকে নিজের ট্যাকটিক্স হিসাবে কাজে লাগানো। চতুর্থত, জেরুজালেম অবরোধের সময় এমন একটা ক্ষমার দৃষ্টান্ত তৈরি করা যা ইতিহাসে বিরল। এবং সবশেষে পরের ৫ বছরের টানা যুদ্ধাবস্থায় নিজের ডিফেন্সিভ স্ট্যামিনা ধরে রাখা। সত্যি বলতে, মিলিটারি পাওয়ার আর ডিপ্লোমেসির এমন পারফেক্ট কম্বিনেশন খুব একটা দেখা যায় না। আমাদের আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে একটা বিষয় আসলেই ভাবার মতো। যদি তার সবচেয়ে বড় অস্ত্র তলোয়ার না হয়ে থাকে, যদি তার সবচেয়ে বড় শক্তি হয় অসীম ধৈর্য আর নিখুঁত কূটনীতি, তবে আজকের এই খণ্ডিত অস্থির পৃথিবীতে বর্তমান লিডাররা কি এই সংযম থেকে কোনো শিক্ষা নিতে পারেন না? ১,০০০ বছর আগের একজন শাসকের এই স্টেটক্রাফট আধুনিক যুগের ক্ষমতা আর ঐক্যকে আসলেই নতুন করে ভাবতে বাধ্য করে। এই প্রশ্নটাই আজকের ভাবনার খোরাক হিসেবে রেখে গেলাম।